প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবির কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী ফুঁসে উঠেছে ছাত্র জনতা। পরিস্থিতি এই পর্যায়ে নিয়ে আসার জন্য অনেকেই সরকারকে দায়ী করছেন। শিক্ষার্থীদের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছেন শিক্ষক, চিকিৎসক সহ পেশাজীবীদের একটি বড় অংশ। তবে অবাক করা বিষয় হলো, আন্দোলনকে সমর্থন দিয়ে নিজের মতামত জানাতে গিয়ে সরকারকে নিষ্ঠুরতম স্বৈরাচার বলে আখ্যা দিলেন পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শক। দেশ ছাড়লেন মেয়র তাপসও। সেনাপ্রধান চলমান পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট অডিটোরিয়ামে উপস্থিত সকল সেনা অফিসার ও ভিটিসির মাধ্যমে সেনাবাহিনীর সকল ডিভিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সেনাপ্রধান চলমান পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট অডিটোরিয়ামে উপস্থিত সকল সেনা অফিসার ও ভিটিসির মাধ্যমে সেনাবাহিনীর সকল ডিভিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশ সেনাবাহিনীর সকল কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। দুপুর 1:30 থেকে 3টা পর্যন্ত বক্তব্য ও আলোচনায় তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবসমূহকে না শোনার ও এড়িয়ে যাবার বিষয়ে সবাইকে উপদেশ দেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট দ্বারা পক্ষপাতদুষ্ট হবেন না এবং অন্ধভাবে বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখছেন তা সত্য নাও হতে পারে। গুজব এড়িয়ে চলুন। দেশে এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, যা স্বাভাবিক করার দায়িত্বে সেনাবাহিনীকে সারা দেশে নিয়োজিত করা হয়েছে। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের হাত থেকে রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর বলেন তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কর্তৃক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু সতর্কীকরণ ফায়ার করা হলেও তাতে কোনো নিহতের ঘটনা ঘটেনি। শুধু 5 জন বেসামরিক ব্যক্তির আহতের খবর পাওয়া গেছে। নির্বাহী আদেশ ছাড়া যে কোনো উস্কানির মুখেও ছাত্র ও সাধারণ জনগণের দিকে গুলি না ছুড়তে সকল সেনা সদস্যদের নির্দেশ প্রদান করেন সেনাপ্রধান। এছাড়া ডেপুটেশনে থাকা সামরিক কর্মকর্তাদের সর্বতোভাবে সহযোগিতা প্রদান করার আহ্বানও জানান। সাম্প্রতিক অতীতে পুলিশ সদস্যদের গুলিতে কিছু সংখ্যক অনাকাঙ্ক্ষিত হতাহতের কথাও উল্লেখ করেন তিনি। পরিশেষে সবাইকে উদ্দেশ্য করে বলেন যে, আপনাদের কারো মনে কোনো প্রশ্ন জন্ম নিলে সরাসরি আমাকে জিজ্ঞেস করবেন এবং কখনোই গুজবে বিভ্রান্ত হবেন না। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবির কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দাবি পর্যন্ত যা মেনে নিচ্ছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, যেটা দেশবাসীরও জানা উচিত, যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সার্বজনীন পেনশন স্কিম, এটা কিন্তু 2008-এর নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করব। আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তা ভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি, এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি। যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবার বাতিল করে দিয়েছি। বিচার বিভাগে যে তদন্ত কমিটি করেছিলাম, আমি কিন্তু কারো দাবির অপেক্ষা রাখিনি, কারণ আমি চাই যারা এর সঙ্গে জড়িত, সে যেই হোক, সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক, যারা অস্ত্রধারী, যারা এই ধরনের ঘটনা ঘটায়, তাদের সকলেরই তদন্ত হোক, বিচার হোক। এবং এই যে সমস্ত জ্বালাও প্রায় সবগুলি, শুধু ঢাকা না, যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলির জন্য তদন্ত করে যথাযথ বিচার হবে। তার জন্য আমি যে জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম, সেটা আরও 2 জন নিয়োগ দিয়ে এটাকে 3 সদস্য বিশিষ্ট আমরা করে তাদের কর্মপরিধিটাও বাড়ালাম, সময়টাও বাড়িয়ে দিলাম, যাতে যথাযথভাবে এটা তদন্ত হয়। আমি চাই যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক, তারা তো আমার দেশের নাগরিক,
সে পুলিশ হোক, একটা শিশু হোক, একটা মানুষ হোক, সে সন্ত্রাসী হোক, ডাকাত হোক বা ছাত্র হোক, যাই হোক, এই দেশের নাগরিক। আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী, সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। ইতিমধ্যে কিন্তু সেই পুলিশ রংপুরে যে হত্যাকাণ্ডটা, তার আমরা সাসপেন্ড করে দিয়েছি, তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তারা থাকবে, কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি। কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী ফুঁসে উঠেছে ছাত্র জনতা। পরিস্থিতি এই পর্যায়ে নিয়ে আসার জন্য অনেকেই সরকারকে দায়ী করছেন। শিক্ষার্থীদের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছেন শিক্ষক, চিকিৎসক সহ পেশাজীবীদের একটি বড় অংশ। তবে অবাক করা বিষয় হলো, আন্দোলনকে সমর্থন দিয়ে নিজের মতামত জানাতে গিয়ে সরকারকে নিষ্ঠুরতম স্বৈরাচার বলে আখ্যা দিলেন পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শক। সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলন দমানোর জন্য পুলিশ বাহিনীকে গণমানুষের শত্রুতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত এক দীর্ঘ পোস্ট করেছেন তিনি। মুহূর্তের মধ্যে তার এই স্ট্যাটাস ভাইরাল হয়ে পড়ে। দেশ জুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। গত বৃহস্পতিবার ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা নিজের ফেসবুক আইডিতে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহতদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেন। আলোচিত এই অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান ট্যুরিস্ট পুলিশের খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব পালন করছেন। মনিরুজ্জামান তার ফেসবুক পোস্টে লিখেছেন, বিবেকের তাড়নায় ক্ষত বিক্ষত হচ্ছি। শিশু, কিশোর, যুবক, যুবতী সহ 2 শতাধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীরা হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যাদের জীবিকা চলে জনগণের ট্যাক্সের টাকায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসেবে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। লজ্জিত ও অপমানিত বোধ করছি। পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু আরো বলেন, শত বছরের ইতিহাসে পৃথিবীর কোন নিষ্ঠুরতম স্বৈরাচারী সরকারের আদেশে মাত্র 2-3 দিনের মধ্যে এত শিক্ষার্থীকে হত্যা করার নজির নেই। কি অমানবিক আর বিবেকহীনদের দেশে বসবাস করছি। এত বড় নৃশংস হত্যাকাণ্ডের দায় নিয়ে এখন পর্যন্ত সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পদস্থ কর্মকর্তা পদত্যাগ করেননি। অথচ এরা নিজেদের ক্ষমতা ও সীমাহীন দুর্নীতির স্বার্থে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই প্রক্রিয়ায় পুলিশ বাহিনীকে গণমানুষের শত্রুতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেন মোহাম্মদ মনিরুজ্জামান টুকু। তিনি বলেন, মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এতটাই প্রবল হয়ে উঠেছে যে পুলিশের শত শত যান, পুলিশের স্থাপনাসমূহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে। পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে। ঘরে বাইরে সর্বত্র পুলিশ আজ ঘৃণার পাত্র। পুলিশের এত বড় পদে থেকেও সরকারের বিরুদ্ধে এমন তীব্র সমালোচনায় হতবাক হয়েছেন সবাই। তবে এ নিয়ে কোনো অস্বস্তিতে ভুগছেন না পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু। কালের কণ্ঠের কাছে অকপটে স্বীকার করেছেন তার এই স্ট্যাটাসের কথা। এটা আমি করছি। হ্যাঁ, পোস্ট করছি, তাতে কি সমস্যা? আমি কোনো মন্তব্য করবো না। আমি করছি যেটা লেখা দেখছি। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার এসব মন্তব্যে বেজায় ক্ষুব্ধ হয়েছেন আওয়ামী লীগের নেতারা। তারা এই কর্মকর্তাকে পথভ্রষ্ট হিসেবে আখ্যা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন। কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। সেই সাথে তিনি আগামীকাল রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়। এসব কর্মসূচি বাস্তবায়ন ও চলমান আন্দোলন সফল করতে ছাত্র জনতার প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক আসিফ মাহমুদ এসব নির্দেশনা দেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে 15টি নির্দেশনা দেন। জরুরি নির্দেশনাগুলো হলো: 1. কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না। 2. বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না। 3. সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন। 4. শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে। 5. প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না। 6. সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন। 7. বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না। কোনো ধরনের পণ্য খালাস করবেন না। 8. দেশের কোনো কলকারখানা চলবে না। গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না। 9. গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না। 10. জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববার ব্যাংকগুলো খোলা থাকবে। 11. পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না। শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানায় রুটিন ওয়ার্ক করবে। 12. দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রানজ্যাকশন বন্ধ থাকবে। 13. বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে। 14. আমলারা সচিবালয়ে যাবে না, ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবে না। 15. বিলাস দ্রব্যের দোকান, শোরুম, বিপণী বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। দেশ ছাড়লেন মেয়র তাপসও। সিঙ্গাপুরের উদ্দেশ্যে শুক্রবার 2 আগস্ট রাতে ঢাকা ছেড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। কিন্তু সুনির্দিষ্ট কী কারণে তিনি সিঙ্গাপুর গিয়েছেন সে বিষয়ে কিছুই বলতে পারছেন না তার দফতরের লোকজন। দেশে এখন দ্বিতীয় দফায় ছাত্র আন্দোলন জোরালো হয়ে উঠেছে। এই আন্দোলনে শরিক হয়েছেন সকল শ্রেণী পেশার মানুষও। এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনোই পথ পাচ্ছে না সরকার। আর এমন অবস্থায় মেয়র তাপসের ঢাকা ত্যাগ নিয়ে সরকারের মধ্যে প্রশ্ন উঠেছে, যেহেতু তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়। ছাত্রদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি নাজুক হওয়ার মধ্যেই অনেকে মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন। গত 14 জুলাই থেকে এ পর্যন্ত দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী এমপি মন্ত্রী। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান। এমন পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন অন্যান্য আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে, দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে। আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়ে তুমুল হইচইও হয়। তার মধ্যেই দেশ ছাড়ছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তিনি 2020 সালে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তাপস জাতীয় সংসদের ঢাকা 10 আসনে আওয়ামী লীগের এমপি ছিলেন। এটা যার ভিডিও ভাইরাল হয়েছে উনি একজন বিচারপতি। আমরা এটা দাবি করছি অলরেডি, আমাদের যারা সিনিয়র আছেন তাদেরকে জানাইছি যে আমরা টেলিভিশনে কোনোভাবে ওনাকে আর দেখতে চাই। টেলিভিশনে এই মানুষকে উনি মানসিক বিকারগ্রস্ত। ওনাকে আমার কাছে মনে হচ্ছে যে মানে আমাদের অনেকের ধারণা যে উনি আসলে ওইভাবে সুস্থ না। তো তার জন্য আসলে কিছু বলে নাই, এই ধরনের মানুষকে আমাদের অ্যাভয়েড করা উচিত। তো আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাইছি যে ওনাকে কোনোভাবে আমরা টেলিভিশনে আর কোনোভাবে দেখতে চাই না। ওনার একটা অতীত আছে, উনি কিন্তু এর আগে হচ্ছে যখন বিচারপতি ছিলেন তখন কিন্তু ট্রাফিক সালাম না দেওয়ায় তাকে কিন্তু কান ধরিয়েছিল। তার মানে এরকম অসুস্থ মানুষ যখন যে পাওয়ারে ছিল, দেখেন এটা আমাদের বাংলাদেশের খুব দুর্ভাগ্য। আমার ধারণা ছাত্ররা যে জিনিস দেখাই দিছে আমাদের এই দুর্ভাগ্যের জায়গাটা একদম ধরে ধরে চিহ্নিত করে দিছে যে আপনি এই সিস্টেম রাখতে পারেন না, আপনি এই আমলাতন্ত্র, আপনি থানায় গেলে পয়সা লাগবে, আপনি আপনার একটা পাসপোর্ট করতে গেলে পয়সা লাগবে, আপনার একটা ছোট্ট সেবা নিতে গেলে যেটা আপনার মানে অধিকার সেটা গেলে আপনার তদবির লাগবে, আপনার একটা চাকরি নিতে গেলে এই যে মানুষ খুবই নোংরা ভাবে বলতেছে, দেখাই দিচ্ছে হাতে একদম পয়েন্টিং করে দেখাই দিচ্ছে এই জায়গাটা। যখন যে পাওয়ারে ছিল, আপনি যার কথা বললেন যে উনি যখন পাওয়ারে ছিলেন তখন একজন মানুষকে তার পছন্দ হয় না, তাকে ধরে কান ধরে উদ্বাস করিয়েছেন। দেখেন ওই জায়গাটার অবসান চাই। আমরাও যদি এইরকম মানে আমাদের মধ্য থেকে যদি আমরা চাই যে একটু ইয়ে নিতে, একটু অনুকম্পা নিতে, একটু সহায়তা প্রশাসনের কাছ থেকে, সেটা হওয়া উচিত। বাংলাদেশে তো এখন এমন একটা অবস্থা হয়েছে যে
সাধারণ, আপনি যদি একদম সাধারণ মানুষ হন, আপনি কোনো জায়গায় কোনো সেবা পাবেন না। আপনার তদবির করাইতে হবে, নাহলে আপনার এক্সট্রা অর্ডিনারি কিছু হইতে হবে। তো এক্সট্রা অর্ডিনারি তো প্রত্যেকটা মানুষ না, সেই জায়গার জবাবদিহিতার একটা জায়গা। ছাত্ররা যেটা বলছে, এই আন্দোলনের নিশ্চয়ই একটা শেষ আছে। তো আমরা দেখবো, আমরা যারা মাঠে কাজ করছি, সাংবাদিক হিসেবে কাজ করছি, তো আমাদের মূল কথা হলো আমাদের নিরাপত্তার জন্য আপনাদের কাছে, সাধারণ মানুষের কাছে অনুরোধ জানাতে চাই, রিকোয়েস্ট করতে চাই, আমরা আপনাদের ছেলে, আমরা আপনাদের মেয়ে, তো আপনাদেরকে পাশে চাই, আমাদের পাশে চাই। আমাদের প্রত্যেক দিনই নামতে হবে, এখন তো আর কিছু করার বাকি নাই। সরকার পতন, অবশ্যই একটাই কথা, পতন হইতে হবে, আর কোনো কথা নাই। এখন আর আমরা 9 দফায় নাই, আমাদের দাবি এক, যে খুন করতেছে, খুনের দায় মাথায় নিয়ে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আমরা দেখেছি যে বিভিন্ন আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন এক দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা সমবেত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আমরা দেখেছি পা ফেলার জায়গা নেই, এত পরিমাণে শিক্ষার্থী। আমি যদি একটু আশেপাশে দেখাই যে পা ফেলার জায়গা নেই, এখানে এত পরিমাণে শিক্ষার্থী আজকে উপস্থিত হয়েছেন। অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ইতিমধ্যে শিক্ষার্থীরা এক দফা দাবিতে উপবিষ্ট হয়েছে এবং তাদের যে এক দফা দাবি, সেটি নিয়ে আসলে সাধারণ মানুষ তারা তাদের সাথে একত্ববাদ প্রকাশ করেছে। আমরা এত মানুষের সাথে কথা বলেছি, প্রত্যেকে বলছেন যে এখন আর 9 দফা দাবি নেই। এটা হচ্ছে গিয়ে সরকার পতন, অবশ্যই একটাই কথা, পতন হইতে হবে, আর কোনো কথা নেই। কারণ ওনারা এত বেশি নির্যাতন করছে, আর এই সিচুয়েশনটা আসলে হবার কথা না। গতকালকে পরশুদিন আইনমন্ত্রী বলছে যে না ঠিক আছে, হচ্ছে গিয়ে কারো উপর গুলি চলবে না, কিন্তু গতকালকেও তো উত্তরাতে এত পরিমাণে গুলি করছে। কেন করছে? এর জন্যই তো এমন অবস্থা, তাহলে তো কেউ বলতো না। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি নিশ্চয়ই জানি যে আপনি কি একজন শিক্ষার্থী? না, আচ্ছা, অভিভাবক, যারা অভিভাবক আছেন তারাও আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সহযোগিতায় এসেছেন। অর্থাৎ এই আন্দোলন কি আর এখন শুধু শিক্ষার্থীদের কাছে আছে কিনা? না, এটা এখন শুধুমাত্র শিক্ষার্থীদের কাছে নেই, এগুলো অভিভাবকদের কাছে। কারণ আমাদের বাচ্চারা তো নিরাপদ না, এই জন্য আমাদের পথে নামতে হচ্ছে। নিরাপত্তা বোধ করতেছে না, এখন কেউই নিরাপদ না। আমার বাসার সামনেই আসলে গুলি হয়েছে, অনেক মানুষ গুলি করছে, আমি নিজে দেখছি। আমি আসলে বাকরুদ্ধ। ইভেন তারপরও প্রবলেম সলভ হইতো, কিন্তু ওনারা হচ্ছে কি একবার যখন সবকিছু করছে, যে ওনারা যখন মেনে নিছে, তখন মেনে নেওয়ার পরে তারপর আবার ওনারা হচ্ছে কি ধরপাকড় করছে। কেন? কেউ কি নিরাপদ? বাসায় নিরাপদ কোনো মানুষ? দেশটা কি সুস্থ আসলে আছে? বলেন, আমরা যে এই দেশের নাগরিক, কিন্তু আমরা মুখ খুলে কেউ কথা বলতে পারি না। দর্শক, যেমনটি শুনছিলেন, এখানে শিক্ষার্থীদের অভিভাবক যারা তারাও এসেছেন, তারা শিক্ষার্থীদের সাথে সহমত পোষণ করছেন। শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়, এই আন্দোলন এখন সারা গণমানুষের, এমনটি বলছেন শিক্ষার্থীরা। আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি। এখন আমরা এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, আসলে তারা কি চাচ্ছেন আমি যদি একটু দেখাই। কেন্দ্রীয় শহীদ মিনারের চিত্র, পুরো জায়গা জুড়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের অবস্থান। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি, স্লোগান চলছে মুহূর্তে মুহূর্তে, এবং যদিও বৈরী আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীরা উপস্থিত হয়ে তাদের যে দাবি সেটি তুলে ধরছেন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkonth.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব, ফেসবুক পেজটি ভিজিট করেননি, অবশ্যই ভিজিট করবেন। আমরা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের অভিভাবক এসেছেন, অনেকের সাথে কথা বলি। আমি এখানে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। আমি আপনাদের সাথে কথা বলতে চাই যে এই আন্দোলন শুরুতে আমরা দেখেছি শিক্ষার্থীরা শুধু অবরোধ করেছিল এবং একটি দফা দাবি ছিল, সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। পরবর্তীতে এই আন্দোলন আবার 9 দফা দাবিতে গিয়ে পৌঁছায়। এখন আমরা দেখেছি আবার এক দফা দাবি। এই দাবিটা কি, আর আসলে আপনারা কি চাচ্ছেন? শুরুতে আমরা যখন বৈষম্য বিরোধী যে কোটা প্রথা ছিল, কোটা প্রথা সংস্কার চাইছিলাম, কিন্তু সরকার আমাদেরকে তার পক্ষে না ভাইবা শুরু থেকে আমাদেরকে তার বিপক্ষে ভাবতেছে। এমনকি বিভিন্ন জায়গায় গুলি করে প্রায় 200+ আমার ভাইদেরকে শহীদ করছে। তার পরবর্তী সময়ও আমরা এসে সরকারের সাথে সংলাপের জন্য বলছি। আমরা বলছি আমাদের 9 দফা মানেন, আমাদের ভাইদের হত্যার বিচার করেন, কিন্তু সরকার এখন পর্যন্ত আমার ভাইদের হত্যার বিচার করে নাই। আপনারা দেখছেন গতকাল উত্তরা, খুলনা, সিলেট, বাগেরহাট সহ অনেক জায়গায় আমার ভাইরা শহীদ হয়েছে। এখন সরকার যেহেতু আমাদের ওই 9 দফা মানতেছে না, সরকার চাইতেছে কি আমরা জানি না, আমরা সরকারের কাছে বিচার চাইতেছি, কিন্তু সরকার করতেছে খুন। সরকার আমাদের বাইরে রক্ত নিয়ে খেলতেছে। এখন আর আমরা 9 দফায় নাই, আমাদের দাবি এক, যে খুন করতেছে, খুনের দায় মাথায় নিয়ে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। ইউনিভার্সিটির যত স্টুডেন্ট ছিল সবাই শান্তিপূর্ণভাবে ওরা প্রোটেস্ট করতেছে। তো দিন শেষে সরকারের ব্যর্থতা হোক আর যে কোনো ধরনের চাপে হোক, ধারাবাহিক চাপে হোক, আমাদের আন্দোলনটাকে হলো দ্যাটিং করার জন্য সরকারের পক্ষ থেকে আমাদেরকে রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলে যে অভিহিত করা হয়েছে। তো সরকার প্রধানের হিসাবে উনি চাইলে যে টোটাল যে আমাদের প্রোটেস্টটা আছে এটাতে পানি ঢেলে আন্দোলনটা হলো স্বাভাবিক করে দিতে পারত। যেহেতু উনি আলটিমেট সরকার প্রধান, আমাদের দেশের আমাদের অভিভাবক, একটা কথা বলতে পারেন। তো উনি যদি বলে যে না বাবারা তোমরা মাঠে আসছো, তোমাদের দাবির দিকে আমরা তাকাচ্ছি, তোমাদের দিকে আমরা কিছু করবো,
যে কোটা আছে বা ওটা আছে আমরা রিমুভ করে দেবো, সমস্যা নেই। একটা সাধারণ কথাই হলো যথেষ্ট ছিল, বাট কেন আন্দোলনটাতে গিয়ে হলো পানির মতন ঘিরাল হলো, প্রচলিত করা হলো। আমরা শিল্পী গোষ্ঠী এবং আপামর জনতা সকল স্তরের মানুষ আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে আসছেন, অর্থাৎ রাজধানী ঢাকা শহরে আশপাশে যতগুলো ইউনিভার্সিটি রয়েছে, যেখানে আমরা দেখেছি প্রত্যেকটি জায়গায় এবং প্রত্যেকটি ইউনিভার্সিটি স্কুল কলেজের শিক্ষার্থী তারা আসছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছে। সেই দৃশ্য আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ সকাল 10টার পরে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ইউনিভার্সিটির সামনে অবস্থান গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে সেখান থেকে আমরা দেখেছি শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন। আজকে আপনারা জানেন যে আমাদের এই চলমান কোটা আন্দোলনকে নিয়ে যে সহিংসতা হয়েছে কিংবা আমাদের এখানে যত ভাই শহীদ হয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যে একটা বিচারের দাবির আওতায় আনতে চেয়েছিলাম, কিন্তু আমরা দিনের পর দিন যেটা দেখতে পেয়েছি আমাদের শহীদ ভাইদের বিচারের পরিবর্তে আমরা আরো হেনস্থার শিকার হয়েছি, আরো লাঞ্ছিত শিকার হয়েছি, আরো হত্যাকাণ্ডের শিকার হয়েছে। গতকালকে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে ঘিরে আবারও কয়েক জায়গায় সহিংসতা করেছে। আমাদের এখানে যে আমাদেরকে যারা রক্ষা করবে, আমাদের যে সমস্ত বাহিনী, পুলিশ বাহিনী থেকে শুরু করে যারা রক্ষা করবে তারাই আমাদের রক্ষক হয়ে আমাদের উপর ভক্ষক করেছে, কালকে আমাদের উপর হামলা চালিয়েছে। তার প্রতিবাদে আমাদের যে সাধারণ ছাত্ররা ছিল আজকের এখানে যারা আসছে এরা শুধু সাধারণ ছাত্রই নয়, শুধু এখানে প্রত্যেকটা সাধারণ মানুষ আছে, এখানে সাধারণ ছাত্র আছে, স্কুল কলেজের শিক্ষার্থী আছে, এখানে আমাদের গার্ডিয়ান আছে, আমাদের বাবা মা আছে, সর্বত্র শ্রেণীর মানুষ এখানে আজকে এসেছে। আজকে আমাদের দেশ রক্ষার জন্য এই দাবিটা শুধুমাত্র আমাদের শহীদ ভাইদের বিচারের দাবি নয়, আজকে আমরা আমাদের দেশ রক্ষার জন্য এখানে এসেছি। শুনছিলেন এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা এসেছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আমরা সে দৃশ্য ইতিমধ্যে দেখতে পাচ্ছি। বারিশ আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে পা ফেলার জায়গা নেই, সাধারণ শিক্ষার্থী তাদের সাথে আপনি সহমত পোষণ করছেন, এক হচ্ছেন। হ্যাঁ, অফকোর্স আমাদের প্রত্যেক দিনই নামতে হবে, এখন তো আর কিছু করার বাকি নাই। তো আমরা আন্দোলনের সাথে আছি, প্রত্যেক দিন থাকবো, সাধারণ মানুষকেও আহ্বান জানাই যে সবাইকে এখন নেমে যেতে হবে। আমরা নিশ্চয়ই জানি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার তিনি সবসময় গণমানুষের পাশে ছিলেন, থাকতেন। আপনিও কি সেই প্রত্যয় ব্যক্ত করে এসেছেন কিনা, নাকি নিজ উদ্যোগে এসেছেন? এটা হলো একটা নাগরিক দায়িত্বের ব্যাপার, এটা কার বাবা কে এটা নিয়ে কিছু হবে না। এখন আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমাদের সবার দায়িত্ব এখন আন্দোলনে নেমে যাওয়া।